এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রুমু, গান ছেড়ে দিয়েছি, কাউকে তো শোনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নিঃসংকোচ আবদার। রুমু এই আবদার ফেলবে কি করে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি অনেকটা মাস কেটেছে। উজ্জ্বল ভাই শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে যা। বিয়ের পর তোর ঘুম হারাম করতে আমি আছি। কেন, কি করবেন রাত জেগে? আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? যাব অন্য কোথাও। এখন এসব বলতে ইচ্ছে করছে না। রাতে এসব বলা ঠিক নয়। আমি আবার তার ছেঁড়া কন্ট্রোল হারিয়ে বলা তো যায় না তোকে এক্ষুনি বিয়ে করে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কিয়ৎক্ষণ চুপ থেকে গান ধরে। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায় নিষ্পাপ মুখখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। উজ্জ্বল ভাই আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার মতো হাতি আকৃতির দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান, আমাকে ঘুমোতে দিন। আপকে জল ঢেলে রুমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলে। এভাবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচুর গরম হলো উজ্জ্বলে। এই মেয়ের কি ভালো কথা সহ্য হয় না? এভাবে চলে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে রোম্যান্স হবে না, রোম্যান্স না হলে বাচ্চা হবে না, বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না, বাপ না হলে আর কিছু মাথায় এলো না উজ্জ্বলে। প্রচণ্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো সে। বেচারা বিড়বিড় করে বলে, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজ গেল না রুমু। বাবির সাথে টুকটাক কাজে সামলে নিজের কক্ষে ফিরল সে। এখনও সকালের নাস্তা খাওয়া বাকি। কাজের লোক রহিমা হাত আসতে পারেনি, তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারে বাড়তি কাজ পড়েছে পরিবারের সবার ভাগ্যে। প্রচণ্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার। রুমু দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল সে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতে কেঁপে ওঠে মেয়েটা। শরীর ঘুরানোর আগে দু হাত পেঁচিয়ে ধরে তার পেট। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে রুমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রাখে। কেমন আছো কিউটি? হিমল ভাই। সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটা। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিমেলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছোটাছুটি করছো কেন? কতদিন পর তোমার দেখা পেলাম। অনেক চেঞ্জ হয়েছে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি আকর্ষণীয় হয়ে গেছো। দেহের সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। মেয়েটার শরীর থর থর করে কাঁপছে, ধর করে গামছে জুলফি বেয়ে। তীব্র ঝাঁঝালো গলায় রুমু বলে, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময়, এরপর এটা আমারও রুম হবে। মানে? তুমি জানো না? কি জানবো? রুমুর অবাক হয়। সে কি জানবে হিমেল কি বলছে? আপনি কথা বলছেন না কেন? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক, তুমি জানো না? কালকেই তো বিয়ে। বিয়ে? কই, সে তো জানে না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছু জানালো না। তার বিয়ে তাকেই জানালো না। প্রচণ্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, আপনার মতো ছেলেকে বিয়ে করার চাইতে অবিবাহিত থাকা অনেক ভালো। তাই নাকি? তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক? সরুন সামনে থেকে, আপনার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে। শোনো, এই যুগে বিয়ের আগে ওসব একটু একটু হয়, ব্যাপার না। রুম ডেট পর্যন্ত না করালেই চলবে। বৃতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে গেল রাবেয়ার। মেয়েটার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আম্মা, কোন সাহসে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? সাহস? তোর বিয়ে ঠিক করতেও আমার সাহস লাগবে? আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নেবে অথচ আমাকে জানাবে না? রুমু চিৎকারে রাশেদ এগিয়ে গেল। কড়া গলায় শাসনের সুরে সে বলে, রুমু, আম্মুর সাথে এভাবে কথা বলছিস কেন? তোমরা আমার বিয়ে ঠিক করলে অথচ আমার মতামত নিলে না। আম্মা সেদিন বলে দিয়েছিল তোর বিয়ে হিমিলের সাথেই হবে। আমি এই বিয়ে করব না, যা ইচ্ছা তাই করো। এমন মার মারবো গলা তুলে কথা বলার সাহস পাবি না।
হিমুলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোনো যোগ্যতা আছে? বেয়াদবি করার জন্য আগের বিয়ের সম্বন্ধ ভেস্তে গেছে। এখন হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়া, রুমও বাচ্চা মেয়ে, না বুঝে সিন ক্রিয়েট করছে। বিয়েটা হয়ে গেলে সব মেনে নিবে, আপনারা ওকে বকাবকি করবেন না। রুমু বুঝতে পারলো এই বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসলামিল তার কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন। রুমের বাইরে যে মেয়ের চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চটজলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা সাহস নিয়ে বলে, আমি এই বিয়ে করবো না আব্বা। জানি। তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা যেদিন গলায় দড়ি দিয়েছিল জানিস, তুই তো কলেজে ছিলি। তোর বিয়েতে রাজি হয়নি বলে এমনটা করেছে। তোর ভাই রাজি, মা রাজি, আমি আর কি বলবো? কিছু বলার নেই আমার, কথায় কারোর গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল কিয়ৎক্ষণ থামলেন, বড় শ্বাস ছেড়ে বলেন, হিমেল শিক্ষিত ভদ্র ছেলে, ভালো জব করছে, তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমু। সে বাবাকে কি করে বলবে হিমেল ভালো ছেলে নয়। সৈয়দ ইসলামের মেয়ের নীরবতা দেখে বললেন, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকে দেখছি হিমেল ভাইয়ার। বাপের কাছে কেন গেলি আমার নামে বিচার নিয়ে? তোর বাপের সাধ্য নেই এই বিয়ে ভাঙ্গার। রুমু কথা শেষ করার আগে রাবেয়ার ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এখনই সুযোগ ছিল বাবাকে সত্যটা জানানো, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আম্মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি এই বিয়ে করব না। তুইও বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোকেই করতে হবে? আমার বোনের ছেলের মতো ছেলে হয় না লাখে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয়ই বাইরে তো চক্কর চলছে। রুমু রাগ দেখালো, কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড় নিয়ে একটা ব্যাগে ঢুকাতে শুরু করে। ভাবি অনিকা চুপচাপ সব দেখছিল। রুমু এমন কেন করছে? হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েকে ব্যাগ গুছাতে দেখে পুনরায় ঝগড়া বিবাদে লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা কেমন এলোমেলো হয়ে যায়। গায়ে হলুদ শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটা সারা সরিয়ে মারে তা। গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসলামের ঘরোয়াই বিয়ের আয়োজনে ঘুরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশে কেউ জানলো না আজ রুমুর গায়ে হলুদের সন্ধ্যা। মূলত রাসে চায় না কেউ জানো। আগের বার যে উজ্জ্বল বিয়েটা পণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে এবারও নিশ্চয়ই বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমুর খালা হালিমার পরিবারের কেউ আজ বাড়ি ফিরল না। সবাই রুমুদের বাড়িতেই রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্তের জমাট বাঁধা মুখে কালো হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস অবস্থা। ভবিতব্যে যা আছে তাই হবে, না চাইতেও মানতে প্রস্তুত হলো রুমু। সারাটা দিন রুমুর ফোন অফ ছিল। অপরদিকে রাহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ দিতে পারল না উজ্জ্বল। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। উজ্জ্বলের সারাটা দিন কাটলো হতাশায়। গভীর রাতেও সেটা চোখে ঘুম ধরা দিল না। বিছানায় এপাশ ওপাশ চটপট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, বুকটা খাকা করছে কেন? সময়ের কাজ সময় করতে হয়, সময়ের কথা সময় বলতে হয়। সময়টা পেরিয়ে গেলে অসময় সবটাই ফিকে। এই যে রুমুর সাথেও একই কাণ্ড ঘটেছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানালেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর রাশেদ মন দিয়ে সবটা শুনল, কিন্তু হঠাৎ ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল সে বিয়ে ভাঙার উদ্দেশ্যে রুমুর এইসব বলছে। কেউ শুনল না তার কথা, কেউ গুরুত্ব দিল না। হিমেল সবার চোখের মনি। হলুদের আয়োজন শেষ, সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ের হলুদ শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীরে যন্ত্রণা করছে। অবশ্যই যন্ত্রণার কাছে মনের যন্ত্রণা কিছুই না। মনে মনে উজ্জ্বলকে কতবার যে চেয়েছে তার হিসাব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বল তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো সবার আগে সে উজ্জ্বল ভাইকে ফোন করত, কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। আর তার ফোন এখন তো রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটাকে কত বোঝালেন তিনি, কিন্তু রুমু তার জেদেই অনড়। এই বেয়াদবকে বিয়ে করা চাইলে উজ্জ্বল ভাইকে গলায় ঝুলানো ঢের ভালো। ছোট থেকে দেখে আসে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বলের ভালোবাসা বুঝতে পেরেও রুমু কখনো সাড়া দেয়নি। কেন দেয়নি?
মেয়েদের এই এক বদ অভ্যাস, যে ভালোবাসে তাকে পাত্তা না দিয়ে ঘুরাতে বেশ আনন্দ পায়। জালঘড়িতে জানাল দিচ্ছে এই রাত শেষ হতে চলেছে। ভোর 4টায় কাঁটা ছুঁয়েছে। হঠাৎ দরজা খুলতে রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দু চোখ ঝাপসা হয়ে এলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখনই ভরসার একটি হাত তার মাথা ছুঁয়ে দিল, সাহায্য করলো দেমাগে ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে, নিজের ফোন ফিরে পেয়ে ততটাই খুশি হয়েছে। এখন অত্যন্ত উজ্জ্বল ভাইকে সবটা জানানো হবে। এই ছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ নেই তাকে সাহায্য করা। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তা গিয়ে থামল রুমু। নিরিবিলি পথে হাঁটতে তার বুক কাঁপছে, ভয় বিবশ হচ্ছে সারা শরীর। একটি দোকানের বেঞ্চিতে বসে ফোন করল উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখনও ঘুমায়নি। রুমু চিন্তায় তার ঘুম আসছে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতে সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করেছে, তাও অসময়ে। ভারী আশ্চর্যের বিষয়। রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদল না। নিজেকে শক্ত রেখে বলে, উজ্জ্বল ভাই আপনি আসতে পারবেন? কোথায়? সুয়াইরাদের বাড়ির পাশে যে দোকানটা আছে, আমি সেখানে বসে। কি? তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু, তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই আপনি যে বের হবেন, একটু শব্দ যেন না হয়, কেউ যেন আওয়াজ না পায়। বাইকে স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্টগুলো রাখুন। আপনি তাড়াতাড়ি আসুন, হাতের সময় কম। উজ্জ্বল তাড়াহুড়ো মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরে আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিট পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়েও পড়ল, উজ্জ্বল ভাই এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমাকে খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো। চলুন আগে। উজ্জ্বল রুমুকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেক ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারে বুক চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখলো রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরেছে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেললো। কান্নার মাঝেই শুরু থেকে শেষ সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতি বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখেছে তার হুঁশ নেই। উজ্জ্বল স্তব্ধ, বাকরুদ্ধ, তবে ভেতরে জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ, ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টকবক করছে, রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, ব্যতিব্যস্ত হয়ে বলে, আর কোথায় মেরেছে? শেষে সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জড়িয়ে ধরলো রুমুকে। এতটাই জোরে ধরলো, আঘাতপ্রাপ্ত পিঠে চাপ পড়তে মেয়েটা কুঁকিয়ে উঠল। আমি জানতাম তোর মা, তোর ভাই জানোয়ার, জঘন্য, লোভী, নিজের বোনের ভালো বোঝে না। কেমন ভাই? বিশ্বাস করুন হিমেল ভাই সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে থাকে। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বলের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাড়ল। সত্যি তো, ভদ্র শিক্ষিত ছেলে। সে কখনো ভাবেনি হিমেল এতটা নোংরা মস্তিষ্কের লোক। ছোটবেলায় এতবার হেনস্থা হলি, একবারও আমাকে জানালি না? তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? হ্যাঁ, আমি পাগলামি করি, সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে ছিলাম, এইটুকু আমাকে জানালি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কতটা যন্ত্রণা দেয় আপনি ভাবতেও পারবেন না। আমি এখন এসব ভাবতে চাই না। সময়ের কাজ সময় করতে হয়। বাসা থেকে পালিয়েছিস, তার জন্য ধন্যবাদ। এখন কি করবি? রুমু ছটপট করলো। সত্যি তো, সে কি করবে? যেখানে যাক রাসেদ তাকে ধরে ফেলবে। জেদের হেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দেবে। কার কাছে যাবে? কোথায় যাবে? এমন কোনো অদৃশ্য বন্ধন দরকার যার মাধ্যমে রুমুকে পরিবারের কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার পাবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেয়েটার। আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটপট করছে, বোঝাই যাচ্ছে। রাগটাকে সংবরণ করছে ছেলেটা। দুদিকে নীরবতা কাটিয়ে নিঃসংকোচে আবদার করে বসলো রুমু। আমাকে বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালেও উজ্জ্বলের কাছে এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করতে সভভাত রাজি হলেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনে।
রুমু ঘরের মাঝে বিয়ে করতে চায়, পরবর্তীতে যদি মেয়েটা মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু জলঘোলা করে বিয়েটা হলে দুই পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না, তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমাকে খুব বাঁচিয়ে রাখবেন বুঝি। উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথা মুখ ফুটে বলার ইচ্ছে নেই তার। এই বিপদেও চিকন বুদ্ধি কাজে লাগিয়ে চলেছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচের কৌটা রেখে বড়ই খাবে। বিয়ে কি বললেই হয়ে গেল? নিজের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সেই ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে? এই সমাজে বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখনো সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল কিয়ৎক্ষণ পায়চার করল। উজ্জ্বলের দ্বিধাদ্বন্দ্ব মুখখানি দেখে রুমু বলে, উজ্জ্বল ভাই আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কিনা বলে দিন, আর না হয় আমাকে তাড়াতাড়ি বাসে তুলে দিন, আমি রাজশাহী মামার কাছে যাব। পারবি যেতে? হুম। ওকে, উঠে বস, তোকে বাসে তুলে দিচ্ছি, সাথে কিছু টাকাও দিয়ে দিব, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রুমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তরি ডুবিয়ে দিল। উজ্জ্বলের এইসব নাটক ছিল, সে ভালোবাসেনি রুমুকে। রুমু দু চোখ ঝাপসা হলো, মনে মনে উজ্জ্বলকে দিল অভিশাপ। উজ্জ্বল ভাই আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হার্বাল খেতে হবে। উজ্জ্বলের পিঠে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না সে। ইচ্ছে হচ্ছে এই আদুরে মেয়েটাকে বুকের কোণে লুকিয়ে রাখতে। চোখ মুছে বলতে ইচ্ছে হয়, কেঁদো না, কান্না তোমায় মানায় না মেয়ে। অথচ অনুভূতি শূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাস স্ট্যান্ড পেরিয়ে ছুটবে উজ্জ্বলের বাইক। বাসের হর্নের শব্দে মাথা তুলে তাকায় রুমু। উজ্জ্বল ভাই বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছি, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছি, তোর ভাই তোকে বাস থেকে ধরে ফেলতে পারবে। তোকে বরং ট্রেনে তুলে দিব, ট্রেনে নিরাপদ। গাড়ি থামান, থামান বলছি, আমি বাসেই যাব। জেদ করিস না রুমু। কোথায় আপনার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপচাপ বসে থাক, কথা বলবি না। কথা বলবো না কেন? আশ্চর্য, কেন কথা বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়েছি তো, তাই এখন বিপদের সুযোগ নেবেন। যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণে কোনো গোপন কক্ষের চার দেয়ালে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? না, আটকায় না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি, যদি সুযোগ নেয়ারই হতো এর থেকে ভালো সুযোগ আমি নিতাম না। আপনার কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি আমাকে বাসে, ট্রেনে, লঞ্চে, যেখানে পারেন তুলে দিন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দিব। রুমু চুপসে গেল, কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বল পিঠে মুখ গুঁজতে কাঁদতে লাগলো সে। সময় পেরিয়ে গেল আরো 8 ঘন্টা। অথচ কোথায় রেল স্টেশন, কোথায় কি রুমু আজ করলো স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আরেক শহর, ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডে স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলেই যেন উড়ে যাবে রুমু। ভোরের আলো পূর্ণ হয়েছে চারিদিক। পাখিদের কিচিরমিচির মুগ্ধ হয়ে শুনছে রুমু। আশেপাশে বিলবোর্ড খুঁজল রুমু, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে কোথায় আছে সে। উজ্জ্বল ভাই রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং। আপনার মুখে এসব শুনতে আমার জঘন্য লাগে, বেয়াদব লোক একটা। উজ্জ্বল হাসে, সেই হাসি অবশ্য রুমুর অগোচরে। এই জঘন্য লোককে বিয়ে করতে চাইছিলি? রুমু প্রত্যুত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটি 10 তলা বিল্ডিংয়ের সামনে। রুমু মাথা তুলে তাকায়, বেশ সুন্দর একটি ভবন। আলিশান গেটের আড়ালে একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই এখানে এলাম কেন? কথা না বাড়িয়ে চুপচাপ আয়। না, যাব না আপনার সাথে, বেয়াদব বদলো। বাড়াবাড়ি করিস না। করব বাড়াবাড়ি। যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখিয়ে দিলেন। উজ্জ্বল ভাই আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে যে আপনি আমার সাথে নাটক করলেন, আপনার বংশের বাক্তি নিভে যাবে। মানে বুঝতে পারছেন, উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। এই আমার বংশের বাত্তি নিভে যাবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না? একবার বিয়েটা হোক, ঘরে বউ আসুক, বছরে একটা করে ছক্কা পড়বে, দেখে নিবি। আমার দেখার দরকার নেই। উজ্জ্বল ভাই আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলকাতা হার্বাল খেতে হবে। কলিকাতা হার্বাল
এত বড় অভিশাপ। উজ্জ্বল তাজ্জবনে তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরে ভেতরে রাগে ফুলে ফেপে উঠল সে। তুই কাকে কি অভিশাপ দিলি নিজেও জানিস না। উজ্জ্বল খপ করে রুমুর হাতটা ধরল, দ্রুত তাকে টেনে নামালো বাইক থেকে। চল, তোকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই কলিকাতা হারবালের প্রয়োজন আছে কি নেই। রুমু ভরকে গেল। উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া উচিত হয়নি। গেটের দারোয়ান উজ্জ্বলকে দেখে ঠিকই চিনতে পারল। এই ছেলে মাঝে মাঝেই আসে, কিন্তু উজ্জ্বলের পাশে মেয়েটাকে। দারোয়ানের সন্দিহান দৃষ্টিতে উজ্জ্বল বাঁকা হেসে বলে, ইয়াং ছেলে, এভাবে তাকিয়ে আছো কেন অন্যের বউয়ের দিকে? বিয়ে করেছো? জি স্যার। তোমারও কি কলকাতা হারবালের প্রয়োজন হয়েছে? মানে? বোঝাতে চাইছি কলিকাতা হারবাল চেনো? তোমার কি প্রয়োজন হয়েছে? এসব প্রশ্ন কেন করছেন? মানে ওষুধটা কতটা কার্যকর জানতে চাইছি। যদি কার্যকর না হয় অন্য প্রোডাক্টের খোঁজ নিতে হবে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে গেল। লিফটে উঠে রুমুর হাত ছাড়ল সে। দুজনেই তখন হাঁপাচ্ছে। এখানে কেন এনেছি জানিস? এটা উর্মি আপুর বাসা। ভেবেছিলাম আপুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব বিয়েটা কি এখন করব নাকি পরে, নাকি তুই এখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবি। তুই যেহেতু আমার ভালোবাসার প্রশ্ন তুললি, আবার আমাকে সাংঘাতিক অভিশাপ দিলি, তখন আজকেই তোকে বিয়ে করব। প্র্যাকটিক্যালি বোঝাবো হারবালের প্রয়োজন আছে কি নেই। উজ্জ্বল ভাই, আমি মজা করেছি। তুই আমার মেন পয়েন্টে আঘাত দিয়েছিস। এবারে রিডিং ফিডিং পড়ে কাজ নেই, যা হবে প্র্যাকটিক্যালি হবে। রুমু ভয় পেল। কোন ঠাসা হয়ে মেয়েটা হু হু করে খেতে উঠল। উজ্জ্বল তার কান্নায় পাত্তা দিল না। চোখ রাঙিয়ে বলে, এই কাঁদবি না। এমন একটা ভাব করছিস যেন তোকে তুলে নিয়ে এসেছি, অথচ তুই নিজে আমাকে তুলে এনেছিস। রুমু হতবম্ব হয়ে গেল। কান্না থামিয়ে বলে, আমি তুলে আনলাম কখন? তুই বলায় আমি বাড়ি থেকে বেরিয়েছি, সেখান থেকে তোকে নিয়ে এখানে চলে এসেছি। মানে তুই আমাকে তুলে এনেছিস। আপনার কথায় কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না উজ্জ্বল ভাই। আমার লজিকে যুক্তি আছে, তুই এসব বুঝবি না, চুপ থাক। তর্কাতর্কির মাঝে লিফট থামলো 8 তলায়। দুজনে গিয়ে দাঁড়ালো একটি দরজার সামনে। বেশ কয়েকবার বেল বাজাতে দরজা খুলে একটি ছেলেটা চোখ কচলে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল, সাত সকালে তুমি? তাড়াতাড়ি এসেছি বলে কি আপনার আফসোস হচ্ছে দুলাভাই? সকালের নাস্তা খাওয়াতে হবে বলে কি টাসকি খেয়ে গেছেন? আশ্চর্য, তুমি আমাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন আমি এ জগতের মহান কঞ্জুস। তা নয়তো কি দুলাভাই, বিয়ের ঘটনা আমি ভুলি নাই, তাই খোটা দেওয়া ছাড়ি নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। এতক্ষণে সালাম? আচ্ছা, আমিও না হয় জবাবটা আরও কিছুক্ষণ বাদে দেব। তা পাশের মেয়েটা কে? আমার বউ, চাচাতো বউ। চাচাতো বউ মানে? চাচাতো বোন ছিল, এখন চাচাতো বউ হয়ে গেছে। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে। উজ্জ্বলের কথা তার মাথায় ঢুকছে না। অপরদিকে উজ্জ্বল তামিমকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে। উজ্জ্বলের ভাই বোন বলতে শুধু একমাত্র বোন, বড় বোন আছে, তার নাম উর্মি। অপ্রত্যাশিত ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে ছুটে আসে উর্মি। তার অবাকটা আরো বহুগুণে বেড়ে গেল যখন পাশে দেখতে পেল রুমুকে। রুমুর হালচাল দেখে আতঙ্কিত হয়ে উর্মি বলে, রুমু, তোকে কে মারলো? তোর সারা শরীরে মারের দাগ। উজ্জ্বলের চাপা রাগটা বাড়ল। দাঁতে দাঁত পিষিয়ে বলে, ওর জানোয়ার ভাই আছে জানো না? আর ওর মায়ের কথা আশা করি বলতে হবে না। কিন্তু মারলো কেন? সব কথা বলবো, আগে এক গ্লাস পানি দাও, রুমুকে ফ্রেশ হতে দাও। ভাই, তুই কি ওকে হলুদের আসর থেকে তুলে এনেছিস? অদ্ভুত, এমন কেন মনে হলো তোমার? না মানে এই সাজ পোশাকে? তুলে আনার হলে আগে আনতাম। যাই হোক, কথা না বাড়িয়ে যা বললাম তা করো। উর্মির এক সেট জামা দিয়ে রুমুকে পাঠিয়ে দেওয়া হলো গোসল করতে। অপরদিকে উজ্জ্বল রুমুর ব্যাপারে সবটা খুলে পড়ল। বিয়ে প্রসঙ্গ তুলতে বাদ সাধল উর্মি। সে চায় না একমাত্র ভাইয়ের বিয়েটা বাবা মা ছাড়া হোক। প্রায় 8 ঘন্টা যাবৎ ভাই বোনের বাগবিতণ্ডাটাই চলল। উজ্জ্বল আপোষ মানতে নারাজ। আজকেই বিয়ে হবে, যে করে হোক, তবে মা বাবাকে এই মুহূর্তে জানানো যাবে না, বিয়ের পর জানানো হবে। উজ্জ্বলের জোরাজোরির কাছে হেরে উর্মি রাজি হলো বিয়েটা হোক। রুমুকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার পরিবার একবার জানতে পারলে তাণ্ডব শুরু করবে। সকাল বাজে প্রায় 7:30। উজ্জ্বল তার 2 বন্ধুকে আসতে বলল। কাউকে কিছু না জানিয়ে তারাও রওনা হলো।
তামিম আজ অফিসে যায়নি, মূলত উজ্জ্বল তাকে যেতে দেয়নি। তার দায়িত্ব যে করে হোক কাজই বের করতে হবে তাকে, সে যে করেই হোক বের করতেই হবে। হঠাৎ বিয়ে তোড়জোড় দেখে ভয় লাগলো রুমুর। ঘরে পড়ে সে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এরপর কি হবে? বাংলা সিনেমার মতো উজ্জ্বল ভাই বিয়ের পর যদি মুখোশ পাল্টে ফেলে, তিনি যদি বলেন বিয়েটা প্রতিশোধ স্বরূপ করেছে, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে নাকে এলো ঘি দিয়ে পরোটা ভাজার সুঘ্রাণ। রুমু ভেজা চুল থেকে গামছা সরিয়ে উর্মিকে বলে, তোমার ভাই ইদানিং বাড়াবাড়ি করছিল তাই। আমার ভাই ইদানিং না, আগে থেকেই বাড়াবাড়ি করছিল। তোর হয়তো চোখে পড়েনি। আজ তোর হাতে দেব তুলে আমার ভাইকে, দেখবো কতটা সামনে রাখতে পারিস। উজ্জ্বল ভাইকে সামলানো যায়। এই ভাই ডাকা একদম বন্ধ। তবে জানিস, আমার ভয় হচ্ছে বিয়ের কথা শুনে চাচা চাচি কি যে করবে। কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল উর্মি। উজ্জ্বল এসেছে, হাতে কিছু প্যাকেট বোঝাই যাচ্ছে, টুকটাক শপিং করেছে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বলের বন্ধু সিয়াম এবং দেবু। উর্মি সবাইকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। উজ্জ্বল রুমুকে রান্নাঘরে দেখতে পেয়ে আদেশের সুরে বলে, এই হারবাল আমার পেছন পেছন আয়, কথা আছে। হারবাল এই নামে কেউ কাউকে ডাকে? গেস্ট রুমে প্রবেশ করতে দ্রুত দরজা বন্ধ করলো উজ্জ্বল। রুমু প্রতিবাদ জানিয়ে বলে, হারবাল কোনো নাম হলো? বক বক করে না ডার্লিং, শুনো, আমার সামর্থ্য অনুযায়ী তোমার বিয়ের শাড়ি কিনলাম, আর আমার জন্য পাঞ্জাবি। শাড়িটা খুব বেশি দামি না, মাত্র 2700 টাকা নিল। এত সুন্দর করে উজ্জ্বল বুঝিয়ে বলল। রুমু মুগ্ধ হয়ে শুনছিল। খুব সুন্দর একটি লাল শাড়ি আর উজ্জ্বলের সাদা পাঞ্জাবি, শিরায় উপশিরায় অনুভূতিটা কানায় কানায় পূর্ণ হলো। উজ্জ্বল শাড়িটা জড়িয়ে দিল রুমুর মাথায়। এই তো লাগছে আমার বউ। উজ্জ্বল যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাকে হন্য হয়ে খুঁজছে রাশেদ। সে জানে উজ্জ্বল ছাড়া রুমুকে নিয়ে যাওয়ার মতো সাহস আর কারণ নেই। রাশেশের সন্দেহের তীর যখন সঠিক স্থানে পড়েছে, তখন এই বিয়ে আদৌ হয় কি না কে জানে। সকাল 9টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। উজ্জ্বল আজ বেশ খুশি। এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক, আবার বউয়ের কাছে ফেরা যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইক নিয়ে প্রবেশ করা মাত্র রাশেদ ছুটে সেই উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। রুমু কোথায়? ওকে তুই পালাতে সাহায্য করেছিস? রুমু পালিয়েছে মানে? অবাক চুঁয়ে চুঁয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাবভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউজড হয়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বলেন, আমি বলছিলাম আমার ছেলে এসবের কিছু জানে না। রাশেদ, অযথা আমার বাড়ি এসে বাড়াবাড়ি করিস না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক ছেড়ে। উঠানে দাঁড়িয়ে থাকা তার নার্গিসের দিকে তাকিয়ে বলল, মা, আমার রুমু পালিয়ে গেছে, আমার বউ পালিয়ে গেছে। রুমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমুকে নিয়ে পালিয়ে গেছিস। আমি যদি পালিয়ে যেতাম তাহলে এখন ফিরে আসবো কেন? তোমরা এসব কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়েছে, সমাজে আমি মুখ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব, সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। ও আল্লাহ, এভাবে তুমি আমার মান সম্মান কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করলো তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁজ দেখিয়ে বলবে সে নিয়ে গেছে রুমুকে। রাশেদ কি করে পারে রুমুকে খুঁজে বের করুক, অথচ এই উজ্জ্বল কিনা পাগলের মতো আচরণ করছে। রাশেদের সন্দেহ নিভে এলো। সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত কিরমিরিয়ে বলেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলি সত্যি করে বল। উর্মি আপার বাসায়। হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন, কারণ এত মিথ্যা নয়। মাঝে মাঝে উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে, যদিও এসব ঝগড়ার কোনো আগামাথা নেই। সব অহেতুক বিষয় নিয়েই তাদের ঝগড়া। রাসে চলে যেতে উজ্জ্বল উঠে দাঁড়ালো প্যান্ট থেকে মাটি ঝেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবেন।
সাথে আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে তুই ঢুকবি কেন? তোমার মেয়ে যদি সেখানে গিয়েও ঝগড়া করে তখন কি হবে? দুলাভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এই পর্যায়ে এসে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুহু যে নিখোঁজ মেয়েটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। কোথায় আছে আমার তো চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ নাই, রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে। এই কথা আবার কাউকে জানানো দরকার নাই। মেয়েটা যেখানে আছে সেখানেই তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমে কাবু। টানা একটা দিন মেয়েটার জাহান্নামে কেটেছে। ঘুম, খাওয়া, মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু জামা কাপড় এনেছে। রুমুকে ঘুমাতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতে শহরটা ঘোরা শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর, সেই অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে, ভাবতেই হাঁসফাঁস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে, হাসারই কথা। মনের ভেতরে চেপে থাকা প্রলয় কাউকে বোঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে, নাকি চুমু খাবে, নাকি উফ, ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোমান্টিক সিনেমা দেখে লাভ কি হলো যদি সুযোগ মতো কাজে লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোমান্টিক সিনেমা দেখলো, সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে যে যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে উজ্জ্বলের এই গেস্ট রুমেই থাকা হয়েছে। সবার হাবভাব মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে। তবে কি তার বাসর হবে না? এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকালো উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হ্যাঁচকা টানলো। উঠে এসো। কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই উল্কাপিণ্ডটা বিয়ে করে ফেলেছে, সেই খোঁজ নাসাকে জানাতে হবে। দূর, কেন ফাইজলামি করছেন দুলাভাই? আরে সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢোকালো তামিম। হঠাৎ এক ঝটকা আলো তার চোখে লাগতে বেশ অবাক হয়। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোণে পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। অবাক হয়ে তামিমের দিকে তাকাতে তামিম বলে, এবার অন্তত কঞ্জুস ডেকো না, তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তামিম বাইরে থেকে দরজা বন্ধ করে। একের পর এক সবকিছু হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজেই সবকিছুর তালগোল পাকিয়ে ফেলেছে। রুমু উঠে এলো উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলি, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোঁটা দিও না, দেখি পা দাও, সালাম করে আমি ঘুমিয়ে যাব। রুমু নিজেকে বাঁচাতে ঘুমে তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করেই বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল অজু করতে। তাদের এখন নামাজ করতে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজন মিলে নামাজ আদায় করলো। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কি করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে যেতে উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমোতে পারবো না, খুলে 3 পিস পরবো। আজ কি তোর শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মানে? এ রাতে ये मौसम नदी का किनारा ये चंचल हवा। উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে গুটিয়ে যেতে উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমুর ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। 8 তলায় খোলা জানলা, মৃদু হাওয়ার সুরলো কণ্ঠের গান। উজ্জ্বল ঘরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সব কিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত পাঁজা কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীর কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। এতটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতে আর একটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠরোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আর এক কাণ্ড। সেই রুমের লাইট অফ করলো, জ্বালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলার চেপে ধরল।
নেতিবাচক ইশারায় মাথা নাড়ল। উজ্জ্বল সেসবে পরোয়া করল না। ছেলেটা ঘরে পড়েছে, গভীর ঘরে। নতুন বউয়ের কায়ার মেখে থাকার মিষ্টি সুবাস তাকে আরও কাবু করলো। এই সুবাসে মত্ত হতে চায় সে, যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালেও রুমুকে বিছানায় শুয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্টতে। আচমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগে উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকে টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো, তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বত্র পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরা, তখনই অনুভব করলো রুমু নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো, রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসলো সে। রুমু চেতনা হারানো দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, কলিজা বউ, ওঠ, কি হয়েছে? উঠো না। রুমু উঠল না। উজ্জ্বল প্রচন্ড ভয় পেল। ভয় দর দর করে ঘামতে থাকলো। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, উঠো না। আমি তো কিছু করিনি। ঘেমে জুবুথুবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভয়ে কাঁপছে। বুক কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমু থেকে এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো। মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সারা শব্দ নেই। ফুলে সুবাসিত বাসরটা এক মুহূর্তে তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল শ্যামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তবে আবার ভাবলো এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসর ঘরে বউকে অজ্ঞান করেছে। ছি ছি ছি, এইসব কথা পাঁচকান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তখন রুমু স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায়, উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে। তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পা পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত। কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটা দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না। পিটপিট চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হলো। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথাটা একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই। সব ঘুরছে, আমি ঘুরছি, আপনি ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁট হাতে রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে গলা ছেড়ে কেসে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁটে লেগে গেছে। ছেলেটা লজ্জা পাওয়া মুখভঙ্গি থেকে ঠোঁট কুচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছি? মাত্র একটা চুমো। আমার রুমুকে আমি চুমো খাবো না? না, খাবেন না। আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এভাবে সেজে গুজে বসেছিলি, আমার মাথা ঘুরিয়ে দিয়ে এখন বলছিস প্রস্তুত ছিলি না? মানে খেতে দেখে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে কখনো অজ্ঞান হইনি। কড়া রোদে স্কুলে পিটি করেছি, আবার ধমক খেয়েছি, আমার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে আমি কুপকার। বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করব এই উজ্জ্বলের কলিকাতা হারবাল লাগবে কিনা, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবাল লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও, আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যা ইচ্ছা ডাক, তবু ভাই ডাকিস না। শোয়া থেকে উঠে বসলো। শাড়ি পাল্টে তাকে ঘুমোতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে।
অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রু কুঁচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কই আমি রেগেছি? আমি ঘুমাবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের কি? আমি বাচ্চা মেয়ে, এসব। ফাজিল মেয়ে, তুই বাচ্চা? তুই যে একের পর এক রিলেশনে গেলি তখন কি তুই বুড়ি ছিলি? এই উজ্জ্বলকে প্রমাণ করার সুযোগ দে, প্রমাণ করে দেব তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করলে না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার ছুঁয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিলে যে কি হবে ভাবতেই ঢোক গিলল উজ্জ্বল। সময় তো স্থির নেই, সে গড়িয়ে গেল। মাঝরাতে এখনো জেগে আছে উজ্জ্বল, সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করছে, যতই সে হাসি খুশি ভাবে ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারলো এখনো তার কোনো কন্ট্রোল নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানা ছেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেললো। হাত মুখ ধুয়ে সে শুয়ে পড়লো রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটায় আলোর সঞ্চার হতে ভ্রু কুঁচকে নেয় উজ্জ্বল। চোখ পিটপিট করে তাকাতে রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস? আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? বরের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তারপরেও চিৎপটাং হয়ে পড়লি, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লি। খোঁজ রেখেছিস আমার? নাদান বাচ্চা, একসময় মাকে জ্বালিয়েছি, এখন বউকে জ্বালাবো? রুমু প্রত্যুত্তর করল না, উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন। কিডনি মানে? আইফোন। বউয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো ঘুমু ঘুমু চোখে, রুমুকে বেশ কয়েকটা ছবি তুলে দিল। রুমুর একের পর এক রং ঢং উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা এবারেও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোম্যান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো। তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দুজোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘরে পড়ছে, শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অমানিক অনুভূতি। বৎস্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে, এই মেয়েটা তোর বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমু দুগালে আজলায় পুরে ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো সে। এলো পাতাড়ি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে বশ করেছে। হঠাৎ দরজায় করা ঘাতে রুমু ছিটকে দূরে সরে, সেই সাথে ভরকে যায় উজ্জ্বল নিজেও। হঠাৎ বাদে ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দু হাতের সাহায্যে নিজের চুল খামচে বলছে, এত বাধা কেন? কেন কেন কেন? একটু কিছু করতে দে দে দে। সব সহ্য হয় রোম্যান্সে, বাধা সহ্য হয় না। এই কথা আমি কাকে বোঝাবো? ও গড, কি চাই? আপা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বললো। যাব না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদার চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গাল মন্দ করছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানা এসে পা ফেলুক, গালমন্দ করুক। ওর গাল আর পা দুইটা আর আস্ত থাকবে না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বউয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসেছি। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না, এই যে দেখো আমি হাসছি, হি হি হা হা হা।
উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল, তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদারের সুরে বলে, আরেকবার চান্স দিবি? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচ ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে নে। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস শ্বাস সারল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে একতারা। সব বুঝে উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি এসব বোঝে না? খুব বোঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটা ক্ষণ রুমুকে জ্বালানো হবে। এক মাঘে শীত যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন বাথরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করবি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এইসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়লো উজ্জ্বল। তার কাছে এখন এই শহরটা ঘুরে দেখা, তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারোর মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি, সেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটালে নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরেছি, কিছুক্ষণ পরেই আসবো। উর্মি অপেক্ষা করল না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে পড়ল। এখান থেকে উর্মির শ্বশুর বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্র মাথা আকাশটা হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ব্যবসা গরমে হঠাৎ মেঘের শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তির খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে সময়ের তালে তালে। সেই ডাক বেড়েছে, ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল। অশনি ঝড়ে গাছপালার উথাল পাতাল ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতুরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে। সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজায় খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। ব্যাগ ভিজে গেছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছি। এ কি, তুই কাঁপছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এই বউ, কাঁপছে কেন তোর শরীর? ভয় পেয়েছিস? এই তো চলে এসেছি। দেখলি তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসার যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা কবে হবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময় তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য 1 মগ কফি বানিয়ে ফিরল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ। তবে রুমুকে কিছুই বলল না সে।
বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? সিম্বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন? ফেসবুকে পোস্ট দিবি? তা কি পোস্ট দিবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে, আজ জামাই নাই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবি? রুমু বুঝতে পারলো উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে আহাজারি করে। তারই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধুদল। এসব পোস্ট দিব। এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই তোর চোখে কি এই জলজান্ত মানুষটাকে নজরে আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই, কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়, শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মাঝে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পেছোতে পেছোতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতে রুমুর উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রুকুচকে তাকাতেই রুমু নিজের উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙ্গুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরেনি কোনো উত্তর নেই। তবে নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাজা কোলা কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানলায় উথাল পাতাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিয়ৎক্ষণ। রুমু সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বর্জ্যের শব্দে কেঁপে ওঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গলায় উষ্ম স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। একদম বাতাস শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুঁজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা করলো কেন? এই ছেলের মনে কি চলছে? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়ার কি খুব দরকার? সব বোঝেন আর ফালতু লোক থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারলো বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায়, তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতা হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো, তখন দেখাবই। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। যে দেখে অনেকক্ষণ ঝুট ঝামেলা করলো, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেললো, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল।
রুমু আবিষ্কার করলো অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাথারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হলো যত্নে পড়া শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না, অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটা বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে, ঠিক আছো? তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতে নেই। উজ্জ্বল শুধু রুমকে চেয়েছে, মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টি মাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানো বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টি রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা পাঠিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজে সে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকালে উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে ওঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না। তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে ছুটতে থাকি কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এইবারে ভবিষ্যৎ করতে তুমি হাতে হাত এগিয়ে দেবে, এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা। মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমে এখন কোথায় বলো তো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? খারাপও থাকতে পারে। সত্যি করে বলো তো, রুমোর পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? কি 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 বলছো তুমি? তোমার কোনো কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি? জানি হও না, হতেও তো পারো। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি রুমোর পালিয়ে যাওয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথায় আছে নাকি মরে গেছে সে নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমোর ফোন আমার কাছে ছিল, একমাত্র তুমি দেখেছ আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমো পেল কি করে? এসব প্রশ্ন শুরু থেকে আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমো পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারবো মনে রেখো। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামলো মুষলধারে বৃষ্টি। পানিকণা যে এক্ষুনি জানলার থাই ভেঙে ফেলবে। রুমু আড়মোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠতেই উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুইয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলে এইসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছে ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমোতে দিচ্ছিস না, নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস। উজ্জ্বল শুনছেন? সাত সকাল হেমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক, সেটা পিটপিট চোখে তাকায় রুমুর পানে। বল বউ। আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছাড়ুন, আমার ঘুম দরকার। তোকে ছাড়া ঘুমানোর ইচ্ছে নেই বউ। ঘুমাতে হলে আমাকে জড়িয়েই ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিচ্ছু বলিনি। আমি তোকে জ্বালিয়েছি, ভালোবেসেছি, আর তুই এত বড় অপবাদ দিলি। ঠিক আছে ঘুমা। রুমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছাড়া ঘুম আসবে না। এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি? ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন। উজ্জ্বল সরল না, বরং আরও চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বুলাতে লাগলো। বেশ কয়েকটি চুমু খেলো। বউ, তোর স্কিন কেয়ার
প্রোডাক্ট কেনা লাগবে না আমার চুমুতে। পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল, কপাল কুঁচকিয়ে জেদ নিয়ে রুমু ঠোঁটে চুমু বসালো। একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া ছাড়িয়ে পড়ল সারা মুখে। আত্মধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবাণু থাকে তবে জীবাণুই ভালো। দুজন মিলে এখন থেকে জীবাণু খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দিন। আমি যদি জানতাম আপনি এমন কেমন কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো, পরনে ট্রাউজারটা টেনে টুনে সারা শরীরে টান টান করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।